সম্পদ আর সচ্ছলতা, এই দুটি শব্দের মধ্যে যে এক বিশাল মরুভূমি পরিমাণ পার্থক্য থাকতে পারে তা আমরা কজন জানি। আমাদের চোখে যা সম্পদ হিসেবে ধরা দেয় তা অনেক সময় এক মরীচিকা মাত্র, দূর থেকে দেখতে চকচকে, কাছে গেলে কেবলই শূন্যতা। প্রজন্মের পর প্রজন্ম ধরে আমরা এই মরীচিকার পেছনেই ছুটে চলেছি। এক এক প্রজন্মের ছোটার ধরনটা হয়তো ভিন্ন, কিন্তু গন্তব্য সেই একই, এক ধরনের আর্থিক শূন্যতা যা বাইরে থেকে বোঝা যায় না। আজ আমরা 4টি প্রজন্মের 4 জন মানুষের জীবনের গভীরে ডুব দেব, যারা প্রত্যেকেই নিজেদের সময়ের সেরা দৌড়বিদ ছিলেন, কিন্তু দিন শেষে আবিষ্কার করেছেন তারা এক অদৃশ্য চক্রে ঘুরপাক খাচ্ছেন। তাদের গল্পগুলো হয়তো আপনারই গল্প, আপনার পরিবারের গল্প। চলুন সেই অদৃশ্য দেওয়ালটা ভাঙার চেষ্টা করি। আমাদের প্রথম গল্পের নায়ক কামাল চৌধুরী সাহেব, বয়স প্রায় 70-এর কাছাকাছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় জন্ম নেওয়া এই মানুষগুলো দেখেছেন অভাব আর অনিশ্চয়তা। তাদের কাছে জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল একটাই, মাথার উপর একটা পাকা ছাদ। কামাল সাহেবও তার ব্যতিক্রম ছিলেন না। বাবার মুখে সবসময় শুনতেন নিজের একটা বাড়ি মানে জীবনের নিরাপত্তা। এই একটা বিশ্বাসকে জীবনের ধ্রুবতারা মেনে তিনি যৌবনের সেরা সময়টা উৎসর্গ করেছেন একটা সরকারি চাকরিতে। সততা আর কঠোর পরিশ্রমে তিনি একটু একটু করে সঞ্চয় করেছেন। জীবনের মধ্যঘনে এসে যখন তার বন্ধুরা হয়তো অন্য শখ আহ্লাদে ব্যস্ত, তিনি তার সমস্ত সঞ্চয় দিয়ে ঢাকায় একটি বাড়ি কেনেন। সেদিন তার চোখে ছিল তৃপ্তির অশ্রু। তিনি পেরেছেন, তিনি তার পরিবারকে সেই বহু আরাধ্য নিরাপত্তা দিতে পেরেছেন। আজ 25 বছর পর সেই বাড়ির দাম বেড়েছে 10 গুণ। কাগজে কলমে তিনি কোটিপতি, কিন্তু বাস্তবতা, অবসর জীবনের সামান্য পেনশনে মাস চালানোই দায়। ছেলেমেয়েরা নিজেদের সংসার নিয়ে ব্যস্ত। চিকিৎসার খরচ, সামাজিকতা, দৈনন্দিন প্রয়োজন সবকিছু মেটাতে গিয়ে তিনি হাঁপিয়ে ওঠেন। বাড়িটা তার কাছে এখন এক সোনার খাঁচা। বিক্রি করতে গেলে মায়া আর স্মৃতিবিজড়িত প্রতিবেশী ছেড়ে যাওয়ার কষ্ট, আর না বেচলে হাতে নগদ টাকা নেই। তিনি হাউস রিচ ক্যাশ পুয়ার নামক এক আধুনিক ফানের শিকার। তার প্রজন্মের কাছে বস্তুগত নিরাপত্তা এতটাই বড় ছিল যে তারা ভুলেই গিয়েছিলেন সম্পদকে সচল রাখতে হয়, নিছক আগলে রাখলে চলে না। এই স্থির সম্পদই তাদের আর্থিক স্বাধীনতার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এবার পরিচয় করিয়ে দিই শারমিন বেগমের সাথে। বয়স 45-এর কোঠায়, জেনারেশন এক্সের একজন আদর্শ প্রতিচ্ছবি। তারুণ্যে তিনি দেখেছেন উদার অর্থনীতির শুরু, কর্পোরেট জগতের হাতছানি। তার প্রজন্মের মূলমন্ত্র ছিল কেরিয়ারের সিঁড়ি বেয়ে ওপরে ওঠো। শারমিন বেগম ছিলেন মেধাবী এবং উচ্চাকাঙ্ক্ষী। 22 বছর বয়সে চাকরিতে যোগ দিয়ে আর পেছনে ফিরে তাকাননি। একের পর এক প্রমোশন পেয়েছেন, আর প্রতিটি প্রমোশনের সাথে বদলে গেছে তার জীবনযাত্রার মান। প্রথম প্রমোশনে পুরনো ফোন বদলে এলো লেটেস্ট মডেল, পরের প্রমোশনে গণপরিবহন ছেড়ে কিনলেন নিজের গাড়ি। তারপর ছোট বাসা ছেড়ে উঠলেন অভিজাত এলাকার বড় ফ্ল্যাটে। তার সফল বস প্রায়ই বলতেন, শারমিন, তুমি এর যোগ্য, ইউ ডিজার্ভ ইট। এই কথাটা তার জন্য এক জাদুমন্ত্রের মতো কাজ করেছে। তিনি যা আয় করেছেন তার পুরোটাই ব্যয় করেছেন নিজের জীবনযাত্রাকে আরও উন্নত করতে, কারণ তার চারপাশে সবাই তাই করছিল। এটাই ছিল সাফল্যের সামাজিক স্বীকৃতি। আজ 20 বছরের সফল কেরিয়ার শেষে তার বেতন শুরুর তুলনায় 3 গুণ, কিন্তু তার ব্যাংক ব্যালেন্স প্রায় আগের মতোই। গাড়ির ইএমআই, ফ্ল্যাটের ভাড়া, ছেলেমেয়ের দামি স্কুলের খরচ আর ব্র্যান্ডেড জীবনযাপনের চাপে তার সঞ্চয়ের ঘরটা শূন্যই থেকে গেছে। তিনি বুঝতেই পারেননি যে আয় বাড়ার সাথে সাথে জীবনযাত্রার মান বাড়ানোটা এক ধরনের নেশা, যা তাকে ঋণের জালে জড়িয়ে ফেলছে। আমাদের তৃতীয় চরিত্র আরাফাত, বয়স 32, একজন পুরোদস্তুর মিলেনিয়াল। তার প্রজন্ম বেড়ে উঠেছে ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার হাত ধরে। তাদের কাছে জীবনের সংজ্ঞাটাই ভিন্ন। এক জনপ্রিয় ট্র্যাভেল ব্লগারের ভিডিওতে সে দেখেছিল, জিনিসপত্র নয়, মুহূর্ত সঞ্চয় করো। এই দর্শনটা আরাফাতের মনে গেঁথে যায়। ভালো প্রতিষ্ঠানে চাকরি করে সে যা আয় করে তার বড় অংশই খরচ হয় নতুন নতুন অভিজ্ঞতা অর্জনে। আজ সে স্টাইলিশ ক্যাফেতে কফি খাচ্ছে, কাল পাহাড়ের চূড়ায় সূর্যোদয় দেখছে, পরের মাসে বন্ধুদের সাথে বিদেশে কনসার্টে যোগ দিচ্ছে। তার ইনস্টাগ্রাম প্রোফাইলটা যেন এক স্বপ্নের দুনিয়া। হাজার হাজার লাইক আর কমেন্টে ভরে থাকে তার পোস্ট। ভার্চুয়াল জগতে সে একজন সফল, সুখী মানুষ, কিন্তু পর্দার আড়ালে তার কোনো স্থায়ী বিনিয়োগ নেই, এমার্জেন্সি ফান্ড নেই, ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা নেই। সে প্রায়ই ভাবে, বাড়ি বা গাড়ি কিনে কি হবে, ওগুলো তো নিছকই বোঝা। কিন্তু সেদিন রাতে যখন হঠাৎ মায়ের অসুস্থতার খবর এলো আর চিকিৎসার জন্য বড় অঙ্কের টাকার প্রয়োজন হলো, আরাফাত প্রথমবার বুঝতে পারল তার সঞ্চয় করা মুহূর্তগুলো হাসপাতালের বিল মেটাতে পারবে না। সে এক্সপিরিয়েন্সিয়াল পভার্টি বা অভিজ্ঞতার দারিদ্র্যের ফাঁদে পড়েছে, যেখানে বাহ্যিক অভিজ্ঞতার চাকচিক্যের আড়ালে আসল আর্থিক নিরাপত্তা বলে কিছুই নেই। সে উপলব্ধি করে মুহূর্তগুলো মূল্যবান,
কিন্তু বাস্তবতার মুখোমুখি হওয়ার জন্য নক্কর প্রস্তুতিও জরুরি। আমাদের তালিকার সর্বশেষ এবং সবচেয়ে নবীন সদস্য ফারিহা। 23 বছরের এই তরুণী জেনারেশন জি এর প্রতিনিধি। এই প্রজন্ম তথ্যের মহাসাগরে সাঁতার কেটে বড় হয়েছে। ফারিহা ফাইন্যান্স নিয়ে ভীষণ সচেতন। সে স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, এসআইপি, কম্পাউন্ড ইন্টারেস্ট সব কিছু নিয়েই খোঁজখবর রাখে। টিকটকে আর ইউটিউবে সে সারাদিন ফিনফ্লুয়েন্সারদের ভিডিও দেখে। সে তার বন্ধুদের বিনিয়োগের গুরুত্ব বোঝায়। এমনকি সে মাসে 500 টাকা করে একটা এসআইপিও শুরু করেছে। শুনতে দারুণ লাগছে, তাই না? কিন্তু মুদ্রার অপর পিঠও আছে। ফারিহা একদিকে যেমন বিনিয়োগ নিয়ে জ্ঞানার্জন করে, অন্যদিকে মাসে 5000 টাকা খরচ করে ট্রেন্ডি পোশাক আর নতুন নতুন গ্যাজেটের পেছনে, কারণ তাকেও তো সোশ্যাল মিডিয়ায় নিজেকে আপ টু ডেট হিসাবে উপস্থাপন করতে হয়। তার কাছে বিনিয়োগ করাটা এখন একটা ট্রেন্ড। সে পারফরমেটিভ ওয়েলনেস বা লোক দেখানো আর্থিক সচেতনতার ফাঁদে আটকে আছে। সে ভাবে, আমি তো বিনিয়োগ শুরু করেছি, বাকিদের চেয়ে আমি এগিয়ে। কিন্তু সে এটা হিসাব করে না যে তার অপ্রয়োজনীয় খরচের পরিমাণ তার বিনিয়োগের চেয়ে 10 গুণ বেশি। তার জ্ঞান আছে, কিন্তু সেই জ্ঞানের সঠিক প্রয়োগ নেই, কারণ তাৎক্ষণিক সামাজিক স্বীকৃতির লোভ তার দীর্ঘমেয়াদী পরিকল্পনার চেয়ে বেশি শক্তিশালী। কামাল সাহেব, শারমিন বেগম, আরাফাত আর ফারিহা 4টি ভিন্ন প্রজন্ম, 4টি ভিন্ন মানসিকতা, কিন্তু ফলাফল একই। তারা প্রত্যেকেই আয় করেছেন, কিন্তু সম্পদ তৈরি করতে পারেননি, কারণ তাদের প্রত্যেকের কাছেই সম্পদের সংজ্ঞাটা ছিল ভুল। একজনের কাছে সম্পদ ছিল একটি স্থবির বাড়ি, আরেকজনের কাছে দামি জীবনযাত্রা, তৃতীয় জনের কাছে ইনস্টাগ্রামে পোস্ট করার মতো অভিজ্ঞতা, আর চতুর্থ জনের কাছে বিনিয়োগ নিয়ে কথা বলার মতো জ্ঞান। তারা কেউই এটা বোঝেননি যে সত্যিকারের সম্পদ হলো সেই জিনিস যা আপনার পকেটে টাকা নিয়ে আসে, আপনার পকেট থেকে টাকা বের করে নেয় না। তাহলে এই অদৃশ্য চক্র থেকে বের হওয়ার উপায় কি? উপায়টা খুব সহজ, কিন্তু প্রয়োগ করাটা কঠিন। সূত্র একটাই: অ্যাসেট আগে, জীবনযাত্রা পরে। আপনার আয় থেকে একটা নির্দিষ্ট অংশ, হোক তা 10%, প্রথমেই বিনিয়োগের জন্য সরিয়ে রাখুন। এটাকে বলা হয় পে ইয়োরসেলফ ফার্স্ট। এই টাকাটা আপনার নয়, এটা আপনার ভবিষ্যতের আপনার। বাকি টাকা দিয়ে আপনার জীবনযাত্রা নির্বাহ করুন। যখন আপনার বিনিয়োগকৃত অর্থ থেকে আয় আসা শুরু হবে, তখন সেই টাকা দিয়ে আপনার জীবনযাত্রাকে উন্নত করুন, তার আগে নয়। একটি গাছ লাগানোর সাথে সাথেই যেমন আমরা ফল আশা করি না, তার পরিচর্যা করি, জল দিই, ঠিক তেমনি আপনার আর্থিক জীবনকেও সময় দিতে হবে। ছোট ছোট বিনিয়োগের বীজ বপন করতে হবে, ধৈর্যের সাথে তার পরিচর্যা করতে হবে। তবেই একদিন সেই গাছ এক বিশাল মহিরুহে পরিণত হবে এবং আপনাকে আজীবন ছায়া আর ফল দেবে। আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, আপনি এই 4 জনের মধ্যে কাকে নিজের মধ্যে দেখতে পাচ্ছেন? আপনি কি সেই অদৃশ্য মরীচিকার পেছনে ছুটছেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আজই থামুন। আপনার প্রজন্মের ভুলটা আপনি করবেন না। আপনার পরিবারের আর্থিক স্বাধীনতার গল্পটা আপনাকেই লিখতে হবে, কারণ দিন শেষে জীবনের গল্পে যেন আফসোসের চেয়ে প্রাপ্তির পরিমাণটাই বেশি থাকে। আশা করি 4 প্রজন্মের এই বাস্তব গল্পগুলো আপনার ভেতরের আর্থিক চিন্তাভাবনাকে নতুনভাবে জাগিয়ে তুলবে। আমরা যেন সচ্ছলতার মরীচিকার পেছনে না ছুটে আজই নিজের আর্থিক স্বাধীনতার জন্য সঠিক সিদ্ধান্তটি নিতে পারি। ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনি এই 4 জনের মধ্যে কার সাথে নিজেকে মেলাতে পারছেন। এই ধরনের জীবনমুখী ও তথ্যবহুল আলোচনা নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং ভালো থাকুন। ধন্যবাদ।